হতাশার জায়গা মানুষের আছে যে উপদেষ্টাদের প্রতি মানুষের আস্থাটা কম, এবং এরা এই বিশ্বাসটাও মানুষের কম যে এরা আসলে পারবে কিনা। উপদেষ্টাদের দিকে যদি আমরা উপদেষ্টাদের তালিকা নিয়ে যে প্রশ্নগুলো আছে যারা উপদেষ্টা হিসেবে আছেন তাদের 2-3 জন উল্লেখযোগ্য 2-3 জন ছাড়া কাউকে কিন্তু আমরা উল্লেখযোগ্যভাবে ওরকম কাজ করতে আমরা দেখতে পাচ্ছি। বড় অঙ্কের অপচয় হবে, এবং আমি শুরুতেই যেটা বলেছি যে সংস্কার ওনারা করতে চান নাকি আসলে সংস্কারের নামে ওনারা একটা সময় ক্ষেপণ করছেন বা কোনো কিছু। যেমন অ্যাডভোকেট রেজানা হাসান উনি বলেছেন যে 53 বছরে কোনো জনপ্রতিনিধি বা জনগণ দ্বারা নির্বাচিত সরকাররা এই সংস্কারগুলো করতে পারেনি, এই জন্যই ওনারা। কিন্তু ওনাদের মধ্যে আমরা 4 মাসে কি এমন কোনো কিছু দেখতে পেয়েছি যে জনগণের আকাঙ্ক্ষার যে সংস্কারগুলো দরকার সেই সংস্কারগুলো ওনারা করতে পেরেছেন? সেরকম কিন্তু আমরা ভরসার জায়গাটা দেখিনি বলেই কিন্তু ওনাদের ব্যাপারে প্রশ্ন এসেছে যে ওনারা আসলে অর্থের অপচয় করছেন, সময়ের অপচয় করছেন, নাকি ওনাদের কোনো অন্য উদ্দেশ্য হাসিল করছেন, এগুলো প্রশ্ন আকারে এসেছে। আর ছাত্রদের ছাত্ররা যে দলের কথা বলছে সেই দলটা যদি হতো যে তারা যদি নিজেদের সরকারে না রাখতো তাহলে হয়তো বা তারা আরও বেশি গ্রহণযোগ্য হতো। সবাই কিন্তু নতুন নেতৃত্বকে অবশ্যই স্বাগত জানাতো। আর সংস্কারের ব্যাপারে উনি যেটা বলেছেন যে আসলেই সত্যি যে পরবর্তী সরকার যখন জনগণের দ্বারা নির্বাচিত যে সরকার আসবে তাদের কাছে যদি এটি গ্রহণযোগ্য না হয় তাহলে কিন্তু আমাদের মানে বাংলাদেশে আমরা তো দেখেছিলাম 1/11 এর সময় অনেক সংস্কার করা হয়েছিল যেগুলো পরবর্তীতে আসলে কিছুই আর মানা হয়নি। 90 এর পরেও আসলে যে রূপরেখা দেওয়া হয়েছিল সেগুলো আসলে কোনো কিছুই ফলো করা হয়নি। তো সেইখান থেকে যদি আমরা বিচার করি তাহলে তো আমরা মানে বিরাট একটা ঝুঁকির মধ্যে আছি। আর সবচেয়ে বড় কথা যে সরকারের প্রতি মানুষের আস্থাটা একটু কম, যার জন্য তারা যতই সংস্কারের কথা বলুক না কেন মানুষ আসলে সন্দেহের চোখে দেখা শুরু করে। মানে আমরা যেখানে বলছি যে মানে আকাঙ্ক্ষার জায়গা, মানে এত ত্যাগের বিনিময়ে একটা সরকার গঠন হলো যেখানে এত আকাঙ্ক্ষা, মানে সেখানে আসলে আস্থার জায়গাটা কম কেন থাকবে? আস্থার জায়গাটা কম প্রথমত আমরা যেটা ধরবো যে উপদেষ্টাদের দিকে যদি আমরা উপদেষ্টাদের তালিকা নিয়ে যে প্রশ্নগুলো আছে যারা উপদেষ্টা হিসেবে আছেন তাদের 2-3 জন উল্লেখযোগ্য 2-3 জন ছাড়া কাউকে কিন্তু আমরা উল্লেখযোগ্যভাবে ওরকম কাজ করতে আমরা দেখতে পাচ্ছি না, বা তাদের উপর মানুষের আস্থার জায়গাটাও নেই 2-3 জন ছাড়া। তো সেখান থেকে শুরু থেকেই একটা হতাশার জায়গা ওইখানেই তৈরি হয়ে আছে। দ্বিতীয় হতাশার জায়গায় তৈরি হয়েছিল এই যে মোস্তফা সরোয়ার ফারুকী এবং আরেকজনকে সেখানেও বিশাল বিতর্ক, সেখানেও আলটিমেটাম দেওয়া হয়েছে, কিন্তু সেই আলটিমেটাম পরে কি হলো আমরাও জানি না। যে সে নিজেদের মধ্যে একটা মিউচুয়াল হয়ে গেল হয়তো, সেটা নিয়ে আর কোনো আলোচনা দেখলাম না আমরা। তো সেখানে একটা হতাশার জায়গা মানুষের আছে যে উপদেষ্টাদের প্রতি মানুষের আস্থাটা কম, এবং এই বিশ্বাসটাও মানুষের কম যে এরা আসলে পারবে কিনা। মানে প্রথম যখন উপদেষ্টা পরিষদ গঠন হলো সেই জায়গাটা নিয়ে আসলে অনেক বিতর্ক ছিল, মানে আসলে এই যে কম্পিটেন্ট যে ব্যাপারটা নিয়ে ইকতেদার ভাই বলছিলেন। পরবর্তীতে আবার যে সিলেকশনটা হলো ঠিক একই বিতর্কের এই জায়গাটা। কথা হচ্ছে যে এই উপদেষ্টা নিয়োগের ব্যাপারে আসলে কারা দেখছে বা কারা গুরুত্ব দিচ্ছে, কারণ অলরেডি কিন্তু এই জায়গাটা যারা ছাত্ররা আমাদের কাছে স্পষ্ট না, মানে এটা আসলে কেন স্পষ্ট না, মানে এত বড় একটা আন্দোলন হলো, প্রশ্নটা এখানেই যে তাহলে কি মানে এই জায়গাটা স্পষ্ট কেন হবে না? সমন্বয়ক বা যারা ছিল তারা বলছে এই উপদেষ্টা কারা নিয়োগ দিচ্ছে তারা জানে না। একইভাবে প্রধান উপদেষ্টা বলছেন যে তাদের অনেকেরই, যারা নিয়োগ পাচ্ছে তাদের অনেকেরই আগে থেকে ব্যাকগ্রাউন্ড জানা নেই, বা এরকম তার প্রেস সচিব আর কি ব্রিফিং করে এই কথাটি বলেছেন। তাহলে আসলে কারা নিয়োগ দিচ্ছে এটা আসলে দেখছেন, কারা নিয়োগ দিচ্ছে এটা আমাদেরও প্রশ্ন। কিন্তু আমরা যতটুকু জানি যে যেটা ডক্টর ইউনূস যেটা বলেছেন যে ছাত্রদের মাধ্যমে উনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন, আবার ওনার মাধ্যমে কয়জন নিয়োগপ্রাপ্ত হয়েছেন, আবার ওনাদের ভিতরগতভাবে সুপারিশ নেন, আমি আপনাকে সুপারিশ করি, আমি আপনাকে চিনি, আপনার নামটা আমি দিয়ে দিলাম, আমি ওনাকে চিনি, ওনার নামটা দিয়ে দিলাম, আমি যোগ্য লোক যাচাই করলাম না। আমি বাংলাদেশে অনেক যোগ্য লোক আছে, আমরা তাদেরকে নিলাম না, তাদেরকে দেখলাম না, যারা হয়তো আসলে জনগণের আস্থার জায়গা বাড়তো এবং কাজগুলো এই সন্দেহের জায়গাটা থাকতো না। আপনি কি মানে যদি চান আর কি, আপনি কি কোনো স্পেসিফিক 2-4 জনের নাম বলতে পারেন মানে এই লোকগুলোকে নিলে ভালো হতো বা জন আকাঙ্ক্ষা পূর্ণ হতো, উপদেষ্টা পরিষদ বিতর্কিত কম হতো, মানে আপনি যদি বলতে চান আর কি আপনার? হ্যাঁ, আমরা তো এরকম কয়েক কিছু নাম শুনেছি, আমরা ওনার নামও শুনেছি, এখানে উনি আছেন, এবং ফজলুর রহমান, মেজর জেনারেল ফজলুর রহমান ওনার নাম শুনেছি আমরা। সাবেক সচিব সুলাইমান চৌধুরী, ওনাকে এবি পার্টি থেকে উনি ছিলেন, আহ্বায়ক হিসেবে ছিলেন, তো উনি এটা রিজাইন করেছেন কারণ আমরা পরবর্তীতে শুনেছি যে ওনাকে উপদেষ্টা পরিষদে নেওয়া হবে, এরকম আরও কিছু নাম আমরা শুনেছিলাম। তো সেই জায়গাগুলো যেদিন মোস্তফা সরোয়ার ফারুকী এবং বশির আহমেদকে নেওয়া হয়েছিল, শেখ বশিরকে নেওয়া হয়েছিল, সেদিনেও কিন্তু আমরা এই নামগুলো দেখছিলাম, ঠিক 2 ঘন্টা আগে রেজাল্টটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ,
আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই, খুব কমন একটা প্রশ্ন প্রায় সবাইকেই করা হয়ে থাকে, সেটি হলো যে একটা বিতর্ক আছে যে আগে সংস্কার পরে নির্বাচন নাকি আগে নির্বাচন পরে সংস্কার। আপনার দৃষ্টিতে আসলে একটু যদি ছোট করে বলেন আপনি কি মনে করেন? আমি অবশ্যই সংস্কার চাই, সেটা হচ্ছে যে নির্বাচনের জন্য, যেহেতু উনি বলেছেন বা আপনিও মানে আমরা জানি যে সংস্কারগুলো সব সংস্কারই ওনারা করলে আসলে করতে পারবেন কিনা সেটা একটা প্রশ্ন, আবার যদি করতে পারেন সেগুলো বৈধতা পাবে কিনা পরের সরকারের কাছে সেটা একটা অনেক বড় প্রশ্ন। সো এই প্রশ্নের জায়গা থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য নির্বাচনকে ঘিরে যে সংস্কারগুলো, নির্বাচনের জন্য যে সংস্কারগুলো দরকার সেই সংস্কার করে নির্বাচন হলে সেটা সবচেয়ে ভালো হয়, সেটার দিক থেকে সময়ও বেঁচে যায় এবং দলগুলো যা চাচ্ছে যে 25-এর মধ্যে নির্বাচন সেটাও সম্ভব হয়। ধন্যবাদ।